ভিলেজভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আকাশ। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর ভালো থাকার কারণেই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হাড় হিম করা ভূতের গল্প। গল্পের নাম ভয়ঙ্কর পোড়া বাড়ি। গল্পটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, গল্পটি শুরু করা যাক। নিশিপুর গ্রামটি মানচিত্রে খুঁজে পাওয়া দুষ্কর। ঘন জঙ্গলে ঘেরা এই গ্রামটি যেন চিরকাল এক জমাটবদ্ধ কুয়াশার চাদরে ঢাকা থাকে। গ্রামের উত্তর প্রান্তে দাঁড়িয়ে আছে সেই কুখ্যাত পোড়ো বাড়ি। বিশাল ভিক্টোরিয়ান ধাঁচের এই দালানটি একসময় ছিল প্রতাপশালী জমিদারদের আবাস, কিন্তু এখন সেটি কেবল পেতনি আর পিশাচদের আড্ডাখানা। গ্রামের মানুষ সূর্যাস্তের পর ওই বাড়ির ধারে কাছেও ঘেঁষে না। শোনা যায় ১৯২০ সালের এক অমাবস্যার রাতে জমিদারের পুরো পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। তারপর থেকেই এই বাড়ির ইটের প্রতিটি রন্ধ্রে রক্ত আর কান্নার আওয়াজ মিশে আছে। বাড়ির স্থাপত্যটি দেখলে মনে হয় এটি কোনো মানুষের ঘর নয়, বরং কোনো এক প্রাচীন দানবের হাঁ করা মুখ যা কেবল শিকারের অপেক্ষায় থাকে। রাসেল আর রিমন দুই বন্ধু, পেশায় ইউটিউবার। তারা ভয়ঙ্কর সব জায়গায় গিয়ে ভিডিও বানাতে পছন্দ করে, কিন্তু নিশিপুরের এই বাড়ির গল্প শোনার পর তাদের সাহসও কিছুটা দমে গিয়েছিল। রাসেল যখন ক্যামেরা চেক করছিল তার হাতটা সামান্য কাঁপছিল। সে লক্ষ্য করল ক্যামেরার লেন্স দিয়ে তাকালে বাড়ির চারপাশের কুয়াশাগুলো কেমন যেন মানুষের অবয়ব ধারণ করছে। রাসেল ফিসফিস করে বলল, রিমন, তুই কি সত্যিই যাবি? গ্রামের লোকগুলো কিন্তু বারবার বারণ করছে। তারা বলছে এই বাড়িতে যারা যায় তাদের আত্মা কোনোদিন ফিরে আসে না। রিমন তার মাইক্রোফোনটা জ্যাকেটে সেট করতে করতে অভয় দিল, আরে ধুর, এসব কেবল গল্প। থাম্বনেল দেখলি না? ওই লাল চানের তলায় বাড়িটাকে কেমন অশুভ লাগছে। এটাই আমাদের চ্যানেলের সেরা ভিডিও হবে। রাত তখন প্রায় ১২টা। আকাশে এক বিশালাকার রক্তিম চাঁদ উঠেছে, ঠিক যেমনটা ভয়ঙ্কর কোনো অভিশাপের রাতে দেখা যায়। তারা যখন বাড়ির লোহার গেটের সামনে পৌঁছল, এক শীতল বাতাস তাদের হাড় কাঁপিয়ে দিল। গেটটি জং ধরা এবং ভারী শেকলে বাঁধা, কিন্তু আশ্চর্য বিষয় হলো তারা স্পর্শ করার আগেই শেকলগুলো যেন অদৃশ্য কোনো হাতের টানে খুলে গেল এবং গেটটি ক্যাচ ক্যাচ শব্দ করে নিজে থেকেই ফোকর তৈরি করে দিল। রাসেল তার টর্চ জ্বালাতেই দেখল কুয়াশার ভেতর দিয়ে একটি লম্বা সাদা ছায়া দ্রুত বারান্দার দিকে সরে গেল। সেটি কি কোনো মানুষ নাকি অন্য কিছু? রিমনের ক্যামেরা তখন অন, লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে। তারা বারান্দায় পা রাখতেই অনুভব করল কাঠের মেঝেটা যেন হৃৎপিণ্ডের মতো ধুকপুক করে কাঁপছে। হঠাৎ পেছন থেকে এক বিকট শব্দে দরজা বন্ধ হয়ে গেল। রিমন দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু সেটি যেন দেয়ালের সাথে স্থায়ীভাবে মিশে গেছে। ভেতরে তখন ঘুটঘুটে অন্ধকার, কেবল টর্চের আলোয় দেখা যাচ্ছে শত বছরের পুরনো ধুলোবালি আর দানবীয় মাকড়সার জাল। হঠাৎ দেয়ালের এক কোণ থেকে এক নারী কণ্ঠের চাপা অট্টহাসি ভেসে এলো। সেই হাসিটি ছিল এতই শীতল যে রাসেলের গায়ের পশম দাঁড়িয়ে গেল। শুরু হলো নিশিপুরের অভিশপ্ত বিভীষিকা। প্রধান দরজাটি যখন সজোরে বন্ধ হয়ে গেল, রাসেল আর রিমনের হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। তারা ঘুটঘুটে অন্ধকারে একে অপরের উত্তপ্ত নিঃশ্বাস শুনতে পাচ্ছিল। রিমন কাঁপা কাঁপা হাতে তার উচ্চ ক্ষমতা সম্পন্ন টর্চটি জ্বালাতেই দেখল বসার ঘরের বিশাল হলরুমটি পুরু ধুলোর আস্তরণে ঢাকা। সিলিং থেকে ঝুলছে বিশাল এক ঝাড়বাতি, যার কাঁচগুলো এখন মরা মানুষের দাঁতের মতো ফ্যাকাশে আর ধারালো দেখাচ্ছে। কিন্তু তাদের নজর কাড়ল হলের ঠিক মাঝখানে থাকা এক বিশালাকার বেলজিয়াম আয়না। আয়নাটি সোনার ফ্রেমে বাঁধানো, কিন্তু তার ওপরটা কেমন যেন ধোঁয়াটে এবং রক্তের মতো লালচে ছোপ ধরা। অদ্ভুত বিষয় হলো, বাইরের সেই রক্তিম চাঁদের আলো জানালার ভাঙা ফোকর দিয়ে সরাসরি সেই আয়নার উপর আছড়ে পড়ছে, যা পুরো ঘরটিকে এক ভৌতিক ও বিভৎস লাল আভায় ভরিয়ে দিয়েছে। রাসেল সাহস সঞ্চয় করে তার ক্যামেরাটি আয়নার দিকে তাক করল। সে লেন্সের ভেতর দিয়ে যা দেখল তাতে তার হাত থেকে ক্যামেরাটি প্রায় পড়েই যাচ্ছিল। খালি চোখে আয়নার সামনে কেবল রাসেল আর রিমন দাঁড়িয়ে আছে, কিন্তু ক্যামেরা স্ক্রিনে দেখা যাচ্ছে এক বিভৎস পিশাচি ঠিক রাসেলের কাঁধের ওপর তার থুতনি রেখে দাঁড়িয়ে আছে। পিশাচিটির গায়ের চামড়া পচে ঝুলে পড়েছে, আর তার চোখগুলো সাদা পাথরের মতো নির্জীব কিন্তু তীব্র ঘৃণায় ভরা। সে তার লম্বা নখরযুক্ত হাতটি রাসেলের গলার দিকে ধীরে ধীরে এগিয়ে আনছে। রিমন চিৎকার করে উঠল, রাসেল, সরো, তোমার পেছনে ওটা কে? রাসেল পেছনে ফেরার চেষ্টা করল, কিন্তু সে অনুভব করল তার পা দুটি যেন কেউ মাটির সাথে অদৃশ্য শেকন দিয়ে জ্যাম করে দিয়েছে।
আয়নার ভেতর থেকে এক হিম শীতল বাতাস বের হয়ে পুরো হলরুমটিকে বরফ ঠান্ডা করে দিল। হঠাৎ আয়নার ভেতর থেকে পিশাচিটি এক বিকট চিৎকার দিয়ে উঠল। সেই শব্দে ঘরের সব জানালার অবশিষ্ট কাঁচগুলো একযোগে ভেঙে চুরমার হয়ে গেল। রাসেল দেখল আয়নার ভেতরের সেই পিশাচিটি এখন কাঁচ ভেদ করে বাস্তবে বেরিয়ে আসার চেষ্টা করছে। তার প্রতিটি নড়াচড়ায় কাঁচ ভাঙার মচমচে শব্দ হচ্ছে, যেন কেউ শুকনো হাড় গুঁড়ো করছে। রিমন মরিয়া হয়ে তার ব্যাগে থাকা সেই পুরনো লোহার কবচটি বের করল, যা সে আসার সময় এক তান্ত্রিকের কাছ থেকে জোগাড় করেছিল। সে কবচটি আয়নার দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারতেই এক নীল বিদ্যুৎ ঝলকানি খেলে গেল। আয়নাটি চড়চড় শব্দে ফেটে চুরমার হয়ে গেল এবং পিশাচিটি এক যন্ত্রণাদায়ক আর্তনাদ করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কিন্তু তারা জানত না এটি কেবল শুরু মাত্র। সিঁড়ির উপর থেকে হঠাৎ ভারী ভারী পদাঙ্ক শোনা যেতে লাগলো, যেন বিশাল আকার কোনো জল্লাদ তাদের দিকে নেমে আসছে। রাসেল আর রিমন একে অপরের হাত ধরে সেই অন্ধকার করিডোর দিয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। কিন্তু তারা বুঝতে পারল না যে এই বাড়ির প্রতিটি দেওয়াল এখন তাদের গলার রক্ত শুষে নেওয়ার জন্য জীবন্ত হয়ে উঠেছে। আয়নাটি ভেঙে চুরমার হওয়ার পর ঘরের তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমে গেল। রাসেল আর রিমন করিডোর দিয়ে দৌড়াতে গিয়ে থমকে দাঁড়ালো। সিঁড়ির ওপর থেকে আসা সেই ভারী পদাঙ্কগুলো এখন তাদের খুব কাছে। টর্চের আলো ওপরের দিকে তাক করতেই রিমনের মুখ শুকিয়ে গেল। কাঠের সিঁড়ির প্রতিটি ধাপে একটি করে কালো ছায়া জমাট বাঁধছে। সেই ছায়াগুলো কোনো সাধারণ মানুষের নয়, এগুলো দেখতে অনেকটা দগ্ধ কঙ্কালের মতো, যাদের শরীর থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। প্রতিটি ধাপের কাঠগুলো মানুষের হাড় মরমর করার মতো শব্দ করে কাঁপছে। রাসেল দেখল ওপর তলা থেকে কালো রঙের ঘন একটি তরল সিঁড়ি বেয়ে নিচে গড়িয়ে আসছে। সেটি রক্ত নয়, বরং পচা মাংসের নির্যাস আর তেলের এক বিভৎস মিশ্রণ, যা থেকে নাড়ি ভুঁড়ি উল্টে আসা দুর্গন্ধ বেরোচ্ছে। রিমন, আমাদের ওপর তলায় যাওয়া যাবে না, নিচেই কোনো রাস্তা খুঁজতে হবে, রাসেল চেঁচিয়ে বলল। কিন্তু তারা পেছনে ফিরতেই দেখল বসার ঘরের সেই হল রুমটি আর আগের মতো নেই। দেওয়ালগুলো যেন কাছে সরে আসছে, আর ছাদ থেকে জ্যান্ত সাপেদের মতো বিশালাকার মাকড়সার জাল নেমে আসছে। রিমন তার ক্যামেরার ফ্ল্যাশ জ্বালালো, কিন্তু আলোর ছটায় সে যা দেখল তা বর্ণনাতীত। হলের প্রতিটি কোণে সেই সাদা শাড়ি পরা পিশাচিটির শত শত প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে। তারা সবাই মিলে এক সুরে অদ্ভুত এক মন্ত্র পাঠ করছে, যা শুনলে মনে হয় মাথার ভেতর কেউ গরম সীসা ঢেলে দিচ্ছে। রাসেলের কানে তালা লেগে যাচ্ছিল, সে যন্ত্রণায় মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক তখনই বাইরের সেই রক্তিম চাঁদটি জানালার ঠিক মাঝ বরাবর স্থির হয়ে গেল। চাঁদের তীব্র লাল আলো যখন সিঁড়ির ওপর পড়ল, সেই দগ্ধ ছায়াগুলো হঠাৎ সজীব হয়ে উঠল। তাদের মধ্যে সবচেয়ে দীর্ঘদেহী ছায়াটি, যার হাতে ছিল এক বিশাল জংধারা কুঠার, ধীরে ধীরে রিমনের দিকে এগিয়ে আসতে লাগল। রিমন পিছু হটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। কুঠারধারী ছায়াটি তার কুঠারটি ওপরে তুলল কোপ দেওয়ার জন্য। রাসেল মরিয়া হয়ে তার ব্যাগ থেকে একটি ফ্লেয়ার গান বের করল এবং সরাসরি সেই ছায়াটির বুক লক্ষ্য করে গুলি চালালো। এক তীব্র আলোর ঝলকানিতে পুরো ঘরটি সাদা হয়ে গেল এবং সেই ছায়াগুলো যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মিলিয়ে যেতে লাগল। কিন্তু এই আলোতে তারা একটি গোপন পথ দেখতে পেল। সিঁড়ির নিচে একটি ছোট্ট কাঠের দরজা, যা সম্ভবত মাটির নিচের অন্ধকার কুঠুরিতে যাওয়ার পথ। রাসেল রিমনকে টেনে তুলল এবং সেই ছোট্ট দরজার দিকে ঝাঁপ দিল। তারা জানত না ওপরের পিশাচেদের চেয়ে মাটির নিচের অন্ধকার আরও বেশি ক্ষুধার্ত। সিঁড়ির তলার সেই ছোট কাঠের দরজা দিয়ে নিচে পড়তেই রাসেল আর রিমন এক দম বন্ধ করা ভ্যাপসা গন্ধের মুখোমুখি হলো। ওপরে সেই কুঠারধারী ছায়া আর পিশাচিদের চিৎকার এখানে অনেক দূর থেকে আসা প্রতিধ্বনির মতো শোনাচ্ছে। রাসেল তার টর্চটি জ্বালাতেই দেখল তারা এক সংকীর্ণ সুড়ঙ্গের মধ্যে পড়ে আছে, যার দেওয়ালগুলো সাধারণ ইট দিয়ে তৈরি নয়, বরং মানুষের মাথার খুলি আর হাড় দিয়ে গাঁথা। মেঝের কাঁদাটে মাটিতে পা রাখতেই রিমনের মনে হলো সে কোনো নরম জিনিসের উপর দাঁড়িয়েছে। টর্চের আলো নিচে ফেলতেই তার শরীর রি রি করে উঠল।
পুরো সুড়ঙ্গের মেঝে জুড়ে পড়ে আছে শত শত জ্যান্ত পঙ্গপাল, যারা একে অপরের শরীর কামড়ে ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে। রাসেল, আমরা কোথায় এসে পড়লাম? এটা কি কোনো কবরখানা? রিমন ফিসফিস করে বলল। তার গলার স্বর ভয়ের চোটে একদম শুকিয়ে গেছে। রাসেল সুড়ঙ্গের সামনের দিকে আলো ফেলল। সুড়ঙ্গের শেষে একটি বিশাল লোহার খাঁচা দেখা যাচ্ছে, যার ভেতর থেকে পচা মাংসের উৎকট গন্ধ ভেসে আসছে। তারা ধীর পায়ে খাঁচাটির কাছে এগোতেই দেখল সেখানে একটি মানুষের কঙ্কাল অর্ধেক বসা অবস্থায় আছে। কঙ্কালটির পেটের ভেতর থেকে এক অদ্ভুত নীল আলো বের হচ্ছে। রাসেল লক্ষ্য করল সেই নীল আলোটি আসলে একটি বিশাল হীরা বা পাথরের মতো বস্তু, যা থেকে বিদ্যুতের মতো নীল আভা বের হচ্ছে। এটাই কি সেই তান্ত্রিকের ডায়েরিতে থাকা অভিশপ্ত নীল পাথর? হঠাৎ সুড়ঙ্গের অন্ধকার কোণ থেকে ঝনঝন শব্দে শিকড় দানার আওয়াজ পাওয়া গেল। টর্চের আলো সেদিকে নিতেই তাদের রক্ত হিম হয়ে গেল। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো এক বীভৎস প্রাণী। তার অর্ধেক শরীর মানুষের মতো আর বাকি অর্ধেক পশুর মতো লোমশ। প্রাণীটির চোখে কোনো মণি নেই, কেবল দুটি জ্বলন্ত অঙ্গারের মতো গর্ত। সে তার দীর্ঘ নখর দিয়ে সুড়ঙ্গের দেওয়াল আঁচড়াতে আঁচড়াতে তাদের দিকে এগিয়ে আসছে। রাসেল মরিয়া হয়ে তার ব্যাগ থেকে একটি ছোট পেট্রোল বোমা বের করল, কিন্তু রিমন দেখল সুড়ঙ্গের ওপরের সিলিং থেকে হাজার হাজার রক্তচোষা বাদুড় তাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য ডানা ঝাপটাচ্ছে। বাইরের সেই রক্তিম চাঁদের আলো মাটির এই গভীরে পৌঁছাতে না পারলেও সেই নীল পাথরের আলো এখন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাসেল যখন বোমাটি ছুঁড়তে যাবে, ঠিক তখনই সেই কঙ্কালটি হঠাৎ হাত বাড়িয়ে রাসেলের হাতটা চেপে ধরল। কঙ্কালটির চোয়াল নড়ে উঠল, এক গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোদের রক্ত ছাড়া এই সুড়ঙ্গের দরজা আর খুলবে না। কঙ্কালটির বরফ শীতল হাত যখন রাসেলের কবজি চেপে ধরল, তখন মনে হলো রাসেলের শিরা উপশিরায় বয়ে যাওয়া রক্ত এক মুহূর্তের জন্য জমে পাথর হয়ে গেছে। কঙ্কালটির চোখের কোটরে কোনো মণি ছিল না, কিন্তু সেই অন্ধকার গর্ত দুটো দিয়ে এক অপার্থিব তৃষ্ণা যেন রাসেলকে গিলে খাচ্ছিল। রিমন দেখল রাসেলের হাত থেকে সেই পেট্রোল বোমাটি পড়ে যাচ্ছে। সে বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে রাসেলকে টেনে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু কঙ্কালটির শক্তি ছিল কোনো অতিপ্রাকৃত দানবের মতো। সুড়ঙ্গের দেওয়াল থেকে সেই অর্ধেক মানুষ আর অর্ধেক পশুর মতো বিভৎস প্রাণীটি এখন তাদের মাত্র কয়েক ফুট দূরে। তার মুখ থেকে লালা ঝরছে আর প্রতিটি নিঃশ্বাসের সাথে এক পচা সালফারের গন্ধ বেরিয়ে আসছে। রিমন, কুঠারটা নে, ওর হাতটা কেটে ফেল! রাসেল যন্ত্রণায় চিৎকার করে উঠল। রিমনের হাতে তখন কাঁপুনি ধরলেও সে জানত এখন কিছু না করলে তারা দুজনেই এই সুড়ঙ্গের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। সে ব্যাগের পাশ থেকে জংধারা পুরনো কুঠারটি বের করে সজোরে কঙ্কালটির কবজিতে আঘাত করল। এক তীক্ষ্ণ কান ফাটানো আর্তনাদে পুরো সুড়ঙ্গ কেঁপে উঠল। কঙ্কালটির হাতটি রাসেলের হাত থেকে আলগা হয়ে মাটিতে পড়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই কাটা হাতটি মেঝেতে পড়েও তরপাতে শুরু করলো, যেন সেটি একটি জীবন্ত সাপ। ঠিক সেই মুহূর্তে সেই নীল পাথরটি থেকে এক তীব্র নীল রশ্মি বিচ্ছুরিত হয়ে রাসেলের চোখের সামনে সব কিছু ঝাপসা করে দিল। কঙ্কালটির কণ্ঠস্বর আবার সুড়ঙ্গের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে উঠল, রক্তের ঋণ তোরা শোধ করলি না, তবে তোদের প্রাণ এই পাথরের ক্ষুধা মেটাবে। হঠাৎ সুড়ঙ্গের মেঝেটি কাঁপতে শুরু করলো এবং সেই হাজার হাজার পঙ্গপাল একসাথে পাখা ঝাপটে রাসেল আর রিমনের দিকে ধেয়ে এলো। তাদের গায়ে কামড় বসাতেই শুরু হলো অসহ্য জ্বালা পোড়া। রিমন দেখল সেই পশু মানবটি এখন তার নখর দিয়ে রাসেলের পিঠের দিকে থাবা মারছে। রাসেল যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মাটিতে পড়ে গেল। ঠিক তখনই সুড়ঙ্গের ছাদ থেকে ধুলোবালি পড়তে শুরু করলো এবং বাইরের সেই রক্তিম চাঁদের একটি ক্ষীণ লাল রেখা সুড়ঙ্গের এক ফাটল দিয়ে ভেতরে এসে পড়ল। সেই লাল আলো আর নীল পাথরের নীল আলো যখন একে অপরের সাথে মিশে গেল, তখন এক প্রচণ্ড বিস্ফোরণে সুড়ঙ্গের দেওয়াল ধসে পড়ল। রাসেল আর রিমন নিজেদের বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় দিল, কিন্তু তারা লক্ষ্য করল সুড়ঙ্গের শেষে কোনো দরজা নেই, বরং সেখানে এক বিশাল অন্ধকার কুঁয়ো, যার নিচ থেকে ভেসে আসছে শত শত মানুষের হাহাকার। আয়নাটি ভেঙে চুরমার হওয়ার পর ঘরের তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমে গেল। রাসেল আর রিমন করিডোর দিয়ে দৌড়াতে গিয়ে থমকে দাঁড়ালো। সিঁড়ির ওপর থেকে আসা সেই ভারী পদাঙ্কগুলো এখন তাদের খুব কাছে।
টর্চের আলো ওপরের দিকে তাক করতেই রিমনের মুখ শুকিয়ে গেল। কাঠের সিঁড়ির প্রতিটি ধাপে একটি করে কালো ছায়া জমাট বাঁধছে। সেই ছায়াগুলো কোনো সাধারণ মানুষের নয়, এগুলো দেখতে অনেকটা দগ্ধ কঙ্কালের মতো, যাদের শরীর থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। প্রতিটি ধাপের কাঠগুলো মানুষের হাড় মরমর করার মতো শব্দ করে কাঁপছে। রাসেল দেখল ওপরতলা থেকে কালো রঙের ঘন একটি তরল সিঁড়ি বেয়ে নিচে গড়িয়ে আসছে। সেটি রক্ত নয়, বরং পচা মাংসের নির্যাস আর তেলের এক বীভৎস মিশ্রণ, যা থেকে নাড়ি ভুঁড়ি উল্টে আসা দুর্গন্ধ বেরোচ্ছে। রিমন, আমাদের ওপরতলায় যাওয়া যাবে না, নিচেই কোনো রাস্তা খুঁজতে হবে, রাসেল চেঁচিয়ে বলল। কিন্তু তারা পেছনে ফিরতেই দেখল বসার ঘরের সেই হল রুমটি আর আগের মতো নেই। দেওয়ালগুলো যেন কাছে সরে আসছে, আর ছাদ থেকে জ্যান্ত সাপেদের মতো বিশালাকার মাকড়সার জাল নেমে আসছে। রিমন তার ক্যামেরার ফ্ল্যাশ জ্বালালো, কিন্তু আলোর ছটায় সে যা দেখল তা বর্ণনাতীত। হলের প্রতিটি কোণে সেই সাদা শাড়ি পরা পিশাচিটির শত শত প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে। তারা সবাই মিলে এক সুরে অদ্ভুত এক মন্ত্র পাঠ করছে, যা শুনলে মনে হয় মাথার ভেতর কেউ গরম সীসা ঢেলে দিচ্ছে। রাসেলের কানে তালা লেগে যাচ্ছিল, সে যন্ত্রণায় মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক তখনই বাইরের সেই রক্তিম চাঁদটি জানালার ঠিক মাঝ বরাবর স্থির হয়ে গেল। চাঁদের তীব্র লাল আলো যখন সিঁড়ির ওপর পড়ল, সেই দগ্ধ ছায়াগুলো হঠাৎ সজীব হয়ে উঠল। তাদের মধ্যে সবচেয়ে দীর্ঘদেহী ছায়াটি, যার হাতে ছিল এক বিশাল জংধারা কুঠার, ধীরে ধীরে রিমনের দিকে এগিয়ে আসতে লাগল। রিমন পিছু হটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। কুঠারধারী ছায়াটি তার কুঠারটি ওপরে তুলল কোপ দেওয়ার জন্য। রাসেল মরিয়া হয়ে তার ব্যাগ থেকে একটি ফ্লেয়ার গান বের করল এবং সরাসরি সেই ছায়াটির বুক লক্ষ্য করে গুলি চালালো। এক তীব্র আলোর ঝলকানিতে পুরো ঘরটি সাদা হয়ে গেল এবং সেই ছায়াগুলো যন্ত্রণায় কুকড়ে গিয়ে মিলিয়ে যেতে লাগলো। কিন্তু এই আলোতে তারা একটি গোপন পথ দেখতে পেল। সিঁড়ির নিচে একটি ছোট্ট কাঠের দরজা, যা সম্ভবত মাটির নিচের অন্ধকার কুঠুরিতে যাওয়ার পথ। রাসেল রিমনকে টেনে তুলল এবং সেই ছোট্ট দরজার দিকে ঝাঁপ দিল। তারা জানত না, ওপরের পিশাচেদের চেয়ে মাটির নিচের অন্ধকার আরও বেশি ক্ষুধার্ত। কুয়োর সেই বরফ শীতল জলের নিচে রাসেল আর রিমন যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তখন সেই প্রাচীন জল পিশাচটি তার বিশালাকার শরীর নিয়ে তাদের দিকে ধেয়ে এলো। প্রাণীটির শরীর ছিল অনেকটা মানুষের মতো, কিন্তু তার ত্বক ছিল মাছের আঁশের মতো ধারালো এবং পিচ্ছিল। তার হাত থেকে বের হওয়া দীর্ঘ নখরগুলো জলের নিচেও বিদ্যুতের মতো ঝিলিক দিচ্ছিল। রিমন যখন নিঃশ্বাস নেওয়ার জন্য ছটপট করছিল, পিশাচটি তার লম্বা লেজ দিয়ে রিমনের কোমর জড়িয়ে ধরল। রাসেলের টর্চের আলোয় দেখা গেল পিশাচটির মুখ গহ্বর থেকে ছোট ছোট অসংখ্য সূচালো দাঁত বেরিয়ে এসেছে, যা কেবল জ্যান্ত মানুষের মাংস ছিঁড়ে খাওয়ার জন্য তৈরি। রাসেল জানত জলের নিচে লড়াই করা অসম্ভব। সে লক্ষ্য করল সেই প্রাচীন লোহার দরজার পাশে একটি লিভারের মতো অংশ আছে, যা শ্যাওলায় ঢাকা। সে তার ডাইভিং ছড়ি দিয়ে সেই শ্যাওলা পরিষ্কার করার চেষ্টা করল, কিন্তু ঠিক তখনই জল পিশাচটি তার ওপর এক প্রচণ্ড আঘাত হানল। রাসেলের বুক চিরে রক্ত বের হতে লাগল, আর সেই রক্তের গন্ধে জলের তলায় থাকা অন্য আত্মারা যেন পাগল হয়ে উঠল। তারা সবাই মিলে রাসেলের চারপাশ ঘিরে ধরল। রিমনের অবস্থা তখন আরও করুণ, তার ফুসফুস অক্সিজেনের অভাবে ফেটে যাওয়ার উপক্রম। ঠিক সেই চরম মুহূর্তে কুয়োর ওপর থেকে আসা সেই রক্তিম চানের রশ্মি জলের গভীরে একটি নির্দিষ্ট লেন্সের মতো কাজ করল। সেই লাল আলো যখন জল পিশাচের চোখে পড়ল, সে এক বীভৎস আর্তনাদ করে চোখ চেপে ধরল। সুযোগ বুঝে রাসেল সেই লোহার লিভারটি সর্বশক্তি দিয়ে টানল। এক প্রচণ্ড শব্দে লোহার দরজাটি খুলে গেল এবং এক শক্তিশালী স্রোত রাসেল আর রিমনকে ঘরের ভেতর টেনে নিয়ে যেতে লাগল। জল পিশাচটি অন্ধের মতো হাতড়াচ্ছিল, কিন্তু স্রোতের টানে সে দরজার ওপাশে যেতে পারল না। রাসেল আর রিমন এক অন্ধকার শুকনো ঘরে আছড়ে পড়ল। ঘরটি ছিল সম্পূর্ণ বায়ুরোধী, তাই সেখানে এখনও শ্বাস নেওয়ার মতো অক্সিজেন ছিল। টর্চ জ্বালিয়ে তারা দেখল ঘরটি আসলে একটি প্রাচীন বলিদান কক্ষ। কক্ষের চারদিকের দেওয়ালে খোদাই করা আছে নিশিপুরের সেই অভিশপ্ত জমিদারের পূর্বপুরুষদের কাহিনী।
মাঝখানে একটি পাথরের বেদি, যেখানে এখনো তাজা রক্তের দাগ লেগে আছে। রিমন কাঁপতে কাঁপতে ঘরের এক কোণে তাকিয়ে চিৎকার করে উঠল। সেখানে রাখা ছিল ডজন খানেক কাচের বয়াম, আর প্রতিটি বয়ামে রাখা ছিল এক একটি মানুষের কাটা মাথা, যাদের চোখগুলো এখনো জীবন্ত অবস্থায় নড়ছে। রাসেল বুঝতে পারল তারা নিশিপুরের রহস্যের গভীরে পৌঁছতে গিয়ে আসলে নিজেদের মৃত্যুদণ্ড নিজেই লিখে ফেলেছে। বলিদান কক্ষের সেই হাড় হিম করা পরিবেশে রাসেল আর রিমন যখন নিজেদের আবিষ্কার করল, তখন তাদের চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। টর্চের আলো দেওয়ালের সেই কাঁচের বয়ামগুলোর ওপর পড়তেই রিমন ছিটকে পেছনের দিকে সরে গেল। বয়ামের ভেতর রাখা কাটা মাথাগুলো কেবল জীবন্তই ছিল না, বরং তাদের ঠোঁটগুলো বিড়বিড় করে কোনো এক অজানা মন্ত্র পাঠ করছিল। রাসেল দেখল মাঝখানের পাথরের বেদিটি থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই বেদির ওপর খোদাই করা আছে নিশিপুরের সেই অভিশপ্ত জমিদারের কুল চিহ্ন, একটি সাপের মাথাওয়ালা তলোয়ার। অদ্ভুত বিষয় হলো, বেদির ওপর থাকা সেই তাজা রক্তগুলো যেন মেঝের বিশেষ কিছু নকশা বেয়ে ধীরে ধীরে বয়ামগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। রাসেল, দেখ, মাথাগুলো আমাদের দিকে তাকাচ্ছে, রিমন ফিসফিস করে বলল। সত্যিই বয়ামের ভেতরের সেই স্থির চোখগুলো এখন রাসেল আর রিমনের প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। হঠাৎ একটি বয়াম সশব্দে ফেটে গেল এবং তার ভেতরের সেই পচা তরল মেঝে জুড়ে ছড়িয়ে পড়ল। সেই বিচ্ছিন্ন মাথাটি মেঝেতে গড়াতে গড়াতে রাসেলের পায়ের কাছে এসে থামল। মাথাটির মুখ হাঁ হয়ে গেল এবং এক বিকট কর্কশ স্বরে বলে উঠল, তোরা এসেছিস, জমিদার তোদের জন্যেই অপেক্ষা করছেন। আজ রাতে এই রক্তিম চাঁদের নিচে তোদের মাথাও এই সারিতে যোগ হবে। রাসেলের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সে এক লাথি দিয়ে মাথাটিকে সরিয়ে দিল, কিন্তু সাথে সাথে বাকি সবকটি বয়াম কাঁপতে শুরু করলো। ঠিক তখনই ঘরের এক কোণের অন্ধকার থেকে সেই সাদা শাড়ি পরা পিশাচিনিটি আবার আবির্ভূত হলো। তবে এবার সে একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির ছায়া, যার মাথায় একটি পুরনো আমলের রাজমুকুট আর হাতে সেই সাপের মাথাওয়ালা তলোয়ার। বোঝা গেল এটিই সেই অভিশপ্ত জমিদার। তার শরীর থেকে পচা মাংসের গন্ধ আর আভিজাত্যের এক অদ্ভুত মিশ্রণ বেরোচ্ছে। জমিদার তার তলোয়ারটি বেদির ওপর আঘাত করতেই পুরো ঘরটি কেঁপে উঠল। জানালার উপর থেকে সেই রক্তিম চাঁদের আলো একটি ফাটল দিয়ে সরাসরি বেদির ওপর আছড়ে পড়ল। রাসেলের মনে হলো তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। রিমন দেখল ঘরের দেওয়ালগুলো থেকে ধীরে ধীরে লোহার শিকল বেরিয়ে আসছে তাদের বন্দি করার জন্য। রাসেল মরিয়া হয়ে তার ব্যাগ থেকে শেষ সম্বল একটি প্রাচীন তান্ত্রিক মন্ত্রের পাণ্ডুলিপি বের করল, কিন্তু সেটি পড়ার আগেই পিশাচিনিটি এক লহমায় রিমনের সামনে এসে তার গলা চেপে ধরল। রিমনের চোখগুলো কটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। রাসেল জানত এখনই যদি সে কিছু না করে, তবে নিশিপুরের এই বলিদান কক্ষে তাদের শেষ চিহ্নটুকুও মুছে যাবে। পিশাচিটি যখন রিমনের গলা চেপে ধরল, তখন রিমনের পা দুটো মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে উঠে গেছে। তার মুখমণ্ডল অক্সিজেনের অভাবে গাঢ় বিগুনি বর্ণ ধারণ করছিল। রিমন তার হাত দিয়ে পিশাচির বরফ শীতল হাত ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তার আঙুলগুলো পিশাচির পচা মাংসের ভেতর ঢুকে যাচ্ছিল। রাসেল দেখল সেই অভিশপ্ত জমিদার ধীরে ধীরে বেদির দিকে এগিয়ে আসছে। জমিদারের চোখের ভেতর দিয়ে এক অতি প্রাকৃত লাল শিখা জ্বলছে, যা সেই বাইরের রক্তিম চাঁদের সাথে পাল্লা দিচ্ছে। জমিদার তার সাপের মাথাওয়ালা তলোয়ারটি উঁচিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, 100 বছর পূর্ণ হলো। এই নিশিপুরের মাটি আবার রাজবংশের রক্ত চায় না, চায় আগন্তুকের তাজা কলিজা। রাসেল জানত গায়ের জোরে এই প্রেতাত্মাদের সাথে জেতা অসম্ভব। সে কাঁপতে কাঁপতে তার ব্যাগ থেকে সেই প্রাচীন তান্ত্রিক পাণ্ডুলিপিটি বের করল। পাণ্ডুলিপির পাতাগুলো স্পর্শ করতেই সেগুলো থেকে নীল রঙের এক আভা বের হতে শুরু করল। রাসেল দ্রুত সেই পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠায় থাকা বন্ধন মুক্তির মন্ত্রটি পড়তে শুরু করল, কিন্তু তার প্রতিটি উচ্চারণের সাথে সাথে ঘরের তাপমাত্রা আরও কমতে লাগল। কাটা মাথাগুলো এখন সমস্বরে চিৎকার শুরু করেছে, যাতে রাসেল মন্ত্রটি ঠিকমতো না পড়তে পারে। জমিদার এক প্রচণ্ড হুঙ্কার দিয়ে তলোয়ারটি রাসেলের বুক লক্ষ্য করে ছুঁড়ে মারল। রাসেল এক চুল পরিমাণ সরে গিয়ে নিজেকে রক্ষা করল, কিন্তু তলোয়ারটি পেছনের দেওয়ালে লেগে এক বিশাল গর্ত তৈরি করল। মন্ত্রের শেষ লাইনটি উচ্চারণ করতেই রাসেলের হাতের পাণ্ডুলিপিটি দাউ দাউ করে জ্বলে উঠল। সেই আগুনের শিখা ছিল পবিত্র সোনালি রঙের।
আগুনের তেজ সহ্য করতে না পেরে পিশাচিটি রিমনকে ছেড়ে দিয়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো এবং সে মেঝেতে লুটিয়ে পড়ল। রিমন হাঁপাতে হাঁপাতে রাসেলের কাছে এসে দাঁড়ালো, কিন্তু বিপদ কাটেনি। জমিদার এখন আরও ক্ষিপ্ত। সে তার তলোয়ার ছাড়াই রাসেলের দিকে ধেয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে মেঝের পাথরগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। রাসেল দেখল মন্ত্রের প্রভাবে পিশাচিটি দুর্বল হলেও জমিদারের ওপর তার প্রভাব পড়ছে না। ঠিক তখনই রাসেল লক্ষ্য করল জমিদারের বুকের বাম পাশে একটি গর্ত, যেখানে নীল রঙের সেই পাথরটি বসানো। রাসেল বুঝতে পারল এই পাথরটি জমিদারের শক্তির উৎস। সে রিমনকে ফিসফিস করে বলল, রিমন, আমি ওকে আটকে রাখছি, তুই সুযোগ বুঝে ওই পাথরটা উপড়ে ফেলবি। কিন্তু কাজটি বলা যত সহজ, করা ছিল তার চেয়েও 1000 গুণ বেশি বিপজ্জনক। জমিদার যখন রাসেলের দিকে ধেয়ে এলো, তার অবয়ব স্বাভাবিক মানুষের চেয়ে দ্বিগুণ বড় হয়ে গেল। ঘরের বাতাস এখন এতই ভারী যে মনে হচ্ছে প্রতিটি নিঃশ্বাসের সাথে আগুনের হলকা ফুসফুসে ঢুকছে। রাসেল তার কুঠার দিয়ে জমিদারের হাত ঠেকানোর চেষ্টা করল, কিন্তু জমিদারের এক ধাক্কায় সে ঘরের এক কোণে আছড়ে পড়ল। তার মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করল। ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিল রিমন। সে দেখল জমিদারের পুরো মনোযোগ এখন রাসেলের দিকে। জমিদার যখন রাসেলের উপর চূড়ান্ত আঘাত হানার জন্য পা বাড়ালো, রিমন পেছন থেকে লাফিয়ে জমিদারের পিঠে চড়ে বসল। সে তার সর্বশক্তি দিয়ে জমিদারের বুকের সেই নীল পাথরটি আঁকড়ে ধরল। পাথরটি স্পর্শ করতেই রিমনের মনে হলো তার হাত 1000 ভোল্টের বিদ্যুতের ধাক্কা খেয়েছে। পাথরটি থেকে বের হওয়া সেই নীল আলো এখন রিমনের হাতের চামড়া পুড়িয়ে দিচ্ছে, কিন্তু রিমন হাল ছাড়ল না। সে জানত আজ যদি সেই পাথরটি না উপড়াতে পারে, তবে কাল সকালে নিশিপুরের এই পোড়ো বাড়ির দেয়ালে তাদের রক্ত মিশে থাকবে। জমিদার যন্ত্রণা এবং রাগে এক পৈশাচিক চিৎকার দিয়ে উঠল। সে রিমনকে পিঠ থেকে ঝেড়ে ফেলার জন্য দেয়ালে নিজের পিঠ আছড়ে মারতে লাগল। রিমনের হাড় মড়মড় করে উঠল, কিন্তু সে দাঁতে দাঁত চেপে পাথরটি টেনে বের করার চেষ্টা চালিয়ে গেল। রাসেলের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল, কিন্তু সে দেখল বাইরের সেই রক্তিম চাঁদটি এখন কালো মেঘে ঢাকা পড়তে শুরু করেছে। চাঁদের আলো কমে যাওয়ার সাথে সাথে জমিদারের শক্তিও যেন কিছুটা ঝিমিয়ে এলো। রিমন, আরো জোরে! রাসেল চিৎকার করে উঠল এবং নিজের শরীরের শেষ শক্তি দিয়ে জমিদারের পায়ে কুঠার দিয়ে কোপ মারল। জমিদার হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে রিমন এক ঝটকায় পাথরটি জমিদারের বুক থেকে উপড়ে ফেলল। পাথরটি বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে জমিদারের শরীর থেকে এক বিভৎস আর্তনাদ বের হয়ে এলো এবং তার দেহটি ধীরে ধীরে ছাই হয়ে মেঝেতে মিশে যেতে লাগল। কিন্তু তারা যা ভেবেছিল তার উল্টোটা ঘটল। পাথরটি এখন রিমনের হাতে থাকা অবস্থাতেই দাউ দাউ করে নীল আগুনে জ্বলতে শুরু করেছে। পুরো বলিদান কক্ষটি থরথর করে কাঁপছে এবং ছাদ থেকে বিশাল বিশাল পাথর খসে পড়ছে। রাসেল রিমনকে টেনে তুলল, কিন্তু তারা দেখল যে ঘরের একমাত্র দরজাটি এখন আগুনের দেয়ালে ঢাকা। তারা বুঝতে পারল জমিদারের বিনাশ হলেও এই বাড়ির অভিশাপ তাদের জ্যান্ত কবর দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। জমিদারের শরীর ছাই হয়ে যাওয়ার পর স্বস্তি আসার কথা ছিল, কিন্তু নিশিপুরের এই বাড়িটি যেন নিজেই এক অতৃপ্ত আত্মা। নীল পাথরটি রিমনের হাতে থাকা অবস্থাতেই কাঁপছে এবং ঘরটি তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে। ছাদ থেকে বড় বড় কড়িবর্গা খসে পড়ছে। রাসেল দেখল একমাত্র বেরোনোর পথটি এখন নীল আগুনের লেলিহান শিখায় ঢাকা। এই আগুন সাধারণ নয়, এর কোনো উত্তাপ নেই, কিন্তু স্পর্শ করলেই শরীর অবশ হয়ে যাচ্ছে। রাসেল রিমনকে চিৎকার করে বলল, পাথরটা ফেলে দে রিমন, ওটাই সব বিপদের মূল। কিন্তু রিমন পাথরটি ছাড়তে পারছে না। তার হাত যেন চুম্বকের মতো পাথরের সাথে আটকে গেছে। রিমনের চোখগুলো এখন নীলচে হয়ে উঠছে, যা দেখে রাসেল শিউরে উঠল। ঠিক তখনই ঘরের সেই ভাঙা দেওয়ালের আড়াল থেকে আবার সেই সাদা শাড়ি পরা পিশাচি আবির্ভূত হলো। তবে এবার তার চেহারায় কোনো হিংস্রতা নেই, আছে এক করুণ আরতি। সে রাসেলের দিকে হাত বাড়িয়ে ইশারায় ঘরের এক কোণের সেই পুরনো আলমারিটি দেখালো। রাসেল বুঝতে পারল ওটাই হয়তো পালানোর গোপন পথ। রাসেল রিমনকে কাঁধে নিয়ে আলমারিটির দিকে দৌড় দিল। আলমারির পাল্লা খুলতেই দেখা গেল সেটি একটি সিঁড়ির মুখে গিয়ে মিশেছে, যা ওপরের দিকে চলে গেছে। কিন্তু সিঁড়িতে পা রাখতেই পেছন থেকে এক বিশালাকার হাত রাসেলের পা চেপে ধরল। তাকিয়ে দেখল সেই ছাই হয়ে যাওয়া জমিদার আবার ধোঁয়ার অবয়ব নিয়ে ফিরে আসছে। তার কোনো আকার নেই, কেবল এক জোড়া জ্বলন্ত লাল চোখ।
তোরা পাথর নিয়ে যেতে পারবি না। ধোঁয়াময় কণ্ঠস্বরটি পুরো সুরঙ্গে প্রতিধ্বনি তুলল। রাসেল দেখল সিঁড়ির ধাপগুলো দ্রুত ভেঙে নিচে পড়ে যাচ্ছে। রিমন তখন আধা অচেতন, তার শরীর থেকে নীল আলো ঠিকলে বের হচ্ছে। রাসেল তার ব্যাগ থেকে সেই তান্ত্রিক লকেটটি বের করল এবং সর্বশক্তি দিয়ে সেই ধোঁয়াময় মূর্তির দিকে ছুঁড়ে মারল। লকেটটি ধোঁয়ার সাথে সংঘর্ষ হওয়ার সাথে সাথে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। সেই সুযোগে রাসেল রিমনকে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো এবং দেখল তারা আবার সেই বাড়ির প্রধান হলরুমে পৌঁছেছে। কিন্তু হলরুমের অবস্থা এখন রণক্ষেত্রের মতো। বাইরের সেই রক্তিম চাঁদ এখন পূর্ণ গ্রাস হয়ে কালো হয়ে গেছে, আর বাড়ির প্রতিটি জানলা দিয়ে কালো ছায়ারা ভেতরে ঢুকছে। রাসেল দেখল প্রধান দরজাটি এখন খোলা, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে গ্রামের সেই তান্ত্রিক, যার হাতে একটি ধারালো খড়গ। তান্ত্রিকের মুখে এক পৈশাচিক হাসি। সে বলল, পাথরটি নিয়ে আসার জন্য ধন্যবাদ রাসেল, এবার তোদের প্রয়োজন শেষ। রাসেল বুঝতে পারল তারা বড় কোনো ষড়যন্ত্রের দাবার ঘুঁটি হয়ে উঠেছিল। হলরুমের ধুলোমাখা মেঝেতে রাসেল আর রিমন যখন পরিশ্রান্ত অবস্থায় পড়ে আছে, তখন তান্ত্রিকের সেই পৈশাচিক হাসি পুরো বাড়িতে প্রতিধ্বনি হচ্ছিল। তান্ত্রিকের হাতে থাকা সেই খড়গ থেকে রক্ত চুইয়ে পড়ছে। সেটি কার রক্ত তা বোঝার উপায় নেই। রিমন তখনও সেই নীল পাথরটি হাতে আঁকড়ে ধরে আছে, আর তার শরীর দিয়ে এক নীলচে বিদ্যুৎ খেলে যাচ্ছে। তান্ত্রিক ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলো। তার চোখের দৃষ্টিতে কোনো বায়া নেই, আছে কেবল এক আদিম লোভ। সে গম্ভীর স্বরে বলল, তোরা কি ভেবেছিলি সাধারণ ইউটিউবার হয়ে নিশিপুরের অভিশাপ থেকে বেঁচে ফিরবি? আমি তোদের এখানে আসার ব্যবস্থা করেছিলাম। এই পাথরটি বের করার জন্য এমন কাউকে দরকার ছিল যাদের রক্তে ভয় আর সাহস দুই মিশে আছে। রাসেল উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তার শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। সে বুঝতে পারল তান্ত্রিক হয়তো ঘরে আসার আগেই কোনো অদৃশ্য মন্ত্র দিয়ে তাদের চলশক্তি কেড়ে নিয়েছে। রাসেল দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাদের ব্যবহার করেছেন। ওই জমিদার আর পিশাচিদের চেয়েও আপনি বেশি ভয়ঙ্কর। তান্ত্রিক এক বিকট অট্টহাসি দিয়ে বলল, জমিদার তো ছিল কেবল এই পাথরের পাহারাদার। এখন এই পাথরের শক্তি আমার হবে, আর এই রক্তিম চাঁদের রাতে তোদের বলি দিয়ে আমি অমরত্ব লাভ করব। তান্ত্রিক তার খড়গটি উঁচিয়ে রিমনের দিকে এগোতে লাগল। রিমনের চোখ তখনও নীল হয়ে আছে, সে যেন এক ঘোরের মধ্যে তলিয়ে যাচ্ছে। ঠিক তখনই জানালার বাইরে সেই রক্তিম চাঁদ আবার মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো। চাঁদের আলো তান্ত্রিকের গায়ের ওপর পড়তেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। তান্ত্রিকের ছায়াদি মেঝের ওপর থেকে আলাদা হয়ে গেল এবং রাসেলের দিকে হাত বাড়িয়ে দিল। রাসেল দেখল তান্ত্রিকের ছায়াটি আসলে তান্ত্রিকের নয়, বরং সেই জমিদার পরিবারের কোনো এক সদস্যের আত্মা, যে তান্ত্রিকের শরীরে বন্দী ছিল। ছায়াটি রাসেলকে ইশারা করল রিমনের হাতের পাথরটি স্পর্শ করতে। রাসেল সব বাধা উপেক্ষা করে রিমনের হাতের ওপর নিজের হাত রাখল। সাথে সাথে নীল আর লাল আলোর এক প্রচণ্ড সংঘর্ষ হল। পুরো হলরুমটি এক তীব্র আলায় সাদা হয়ে গেল। তান্ত্রিকের খড়গটি হাত থেকে ছিটকে পড়ল এবং সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। পাথরটি থেকে বের হওয়া শক্তি এখন তান্ত্রিকের দিকে ধেয়ে যাচ্ছে। রাসেল দেখল বাড়ির দেওয়ালগুলো থেকে সেই পুরনো ছায়ারা বেরিয়ে এসে তান্ত্রিককে চারপাশ থেকে ঘিরে ধরছে। তারা যেন তাদের এত বছরের বন্দিত্বের প্রতিশোধ নিতে চায়। রাসেল বুঝল এটাই তাদের পালানোর শেষ সুযোগ। সে রিমনকে এক ঝটকায় তুলে নিয়ে খোলা দরজার দিকে দৌড় দিল, কিন্তু পেছনে তান্ত্রিকের সেই শেষ আর্তনাদ তাদের পিছু ছাড়ছিল না। তান্ত্রিকের সেই গগনবিদারী আর্তনাদ আর পোড়ো বাড়ির ছাদ ধসে পড়ার শব্দের মাঝে রাসেল আর রিমন যখন সদর দরজা দিয়ে বেরিয়ে এলো, তখন বাইরের পৃথিবীটা তাদের কাছে কেমন যেন অচেনা মনে হচ্ছিল। নিশিপুরের সেই জঙ্গল এখন জীবন্ত হয়ে উঠেছে, কুয়াশাগুলো সাপের মতো তাদের পা জড়িয়ে ধরছে। রিমন তখনও সেই নীল পাথরটি হাতে ধরে রেখেছে, কিন্তু পাথরটি এখন আর শীতল নীল নেই, সেটি এখন তপ্ত কয়লার মতো লাল হয়ে উঠেছে। রাসেল পেছনে তাকিয়ে দেখল সেই বিশাল দালানটি ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। শত বছরের পাপ আর অভিশাপ যেন আজ শেষ হতে চলেছে।
তারা কোনো মতে দৌড়ে জঙ্গলের সীমানায় রাখা তাদের জিপ গাড়িটার কাছে পৌঁছালো। রাসেল দ্রুত গাড়ি স্টার্ট দিল। পেছনে তাকিয়ে দেখল পোড়ো বাড়ির জায়গায় এখন কেবল ধোঁয়ার ধূলিকণা। রাসেল, আমরা কি সত্যি বেঁচে গেলাম? রিমন হাঁপাতে হাঁপাতে বলল। তার গলার স্বর ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। রাসেল লক্ষ্য করল রিমনের হাতের শিরাগুলো এখন কালো হয়ে গেছে। তান্ত্রিকের সেই পৈশাচিক শক্তির কিছু অংশ যেন রিমনের শরীরের ভেতর ঢুকে গেছে। রাসেল গাড়ি চালিয়ে নিশিপুরের জঙ্গল পার হয়ে মেন রোডে চলে এলো। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তারা যতই এগোচ্ছে কুয়াশা কমছে না, বরং বেড়েই চলেছে। রাস্তার ধারের মাইলস্টোনগুলোতে কোনো জায়গার নাম নেই, কেবল একটি চিহ্ন খোদাই করা, সেই জমিদারের সাপের তলোয়ার। রাসেল ব্রেক চাপার চেষ্টা করল, কিন্তু দেখল গাড়ির ব্রেক কাজ করছে না। গাড়িটি তখন নিজেই এক দানবীয় গতিতে সামনের দিকে ছুটে চলেছে। রাসেল রিমনের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। রিমন এখন আর রিমনের মতো কথা বলছে না। তার চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেছে এবং সে হাত দিয়ে জানালার কাঁচে সেই তান্ত্রিকের মন্ত্রগুলো লিখছে। হঠাৎ গাড়িটি সশব্দে থেমে গেল। সামনে তাকিয়ে রাসেল দেখল তারা নিশিপুরের বাইরে বের হতে পারেনি। তারা আবার সেই একই পোড়ো বাড়ির ধ্বংসস্তূপের সামনে ফিরে এসেছে। কিন্তু এবার দালানটি আর মাটির নিচে নেই। সেটি এখন আগের চেয়েও বিশাল এবং রক্তিমি চাঁদের আলোয় তা যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে সেই তান্ত্রিক, যার অর্ধেক শরীর এখন পচে গেছে, কিন্তু হাতে থাকা সেই খড়গটি এখনও জ্বলছে। তান্ত্রিক এক বীভৎস হাসি দিয়ে বলল, এই নরক থেকে পালানোর কোনো পথ নেই রাসেল, কারণ তোদের একজন এখন আমারই অংশ। রাসেল বুঝতে পারল খেলাটি কেবল শুরু হয়েছে। রাসেল যখন দেখল গাড়িটি আবার সেই একই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়েছে, তার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল তার ঠিক পাশে। রিমন, তার ছোটবেলার বন্ধু, এখন এক অচেনা সত্তার কবলে। রিমনের মুখ দিয়ে পচা লালা ঝরছে এবং তার গলার স্বর কোনো কবরের নিস্তব্ধতা চিরে আসা শব্দের মতো শোনালো। সে ফিসফিস করে বলল, রাসেল, আমাকে মেরে ফেল, ও আমার ভেতর ঢুকে পড়ছে। ঠিক সেই মুহূর্তেই রিমনের হাতের সেই লাল হয়ে যাওয়া পাথরটি তার হাতের চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যেতে শুরু করলো। তান্ত্রিক তখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে। রাসেল গাড়ি থেকে রিমনকে টেনে বের করল। সে জানত তান্ত্রিককে মারতে হলে আগে রিমনের ভেতর থেকে ওই পাথরটা সরাতে হবে। তান্ত্রিক তার খড়গটি শূন্যে ঘোরাতেই এক ঝাঁক কালো ছায়া আকাশ থেকে বাজ পাখির মতো রাসেলের ওপর ঝাঁপিয়ে পড়ল। রাসেল তার ব্যাগে থাকা শেষ সম্বল, এক বোতল পবিত্র গঙ্গাজল আর তান্ত্রিকের সেই পুরনো ডায়েরির একটি বিশেষ ছেঁড়া পাতা বের করল। সে মন্ত্র পড়া শুরু করতেই তার চারদিকে একটি নীল বৃত্ত তৈরি হলো, যার ভেতর কালো ছায়াগুলো প্রবেশ করতে পারছিল না। কিন্তু তান্ত্রিক হাসতে হাসতে বলল, মন্ত্র দিয়ে কি করবি রাসেল? তোর বন্ধু তো এখন আমার নতুন শরীর। পাথরটা যখন ওর হৃৎপিণ্ডে পৌঁছবে তখন রিমন মরে যাবে আর আমি ফিরে আসব। রাসেল দেখল রিমন যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তার বুকটা ফুলে উঠছে আর সেই লাল পাথরটি চামড়ার নিচে দপদপ করছে। রাসেল আর দেরি করল না। সে রিমনের বুকের ওপর চেপে বসল। রিমনের চোখ তখন আগুনের মতো লাল। সে রাসেলের গলা টিপে ধরার চেষ্টা করল, কিন্তু রাসেল রিমনের কপালে সেই পবিত্র ডায়েরির পাতাটি সেঁটে দিল। সাথে সাথে এক তীব্র আলোক ছটা রিমনের শরীর থেকে বিচ্ছুরিত হলো। রাসেল তার ডাইভিং ছুরি দিয়ে রিমনের হাতের সেই পুরনো ক্ষতস্থানে একটি পোঁচ দিল। অদ্ভুতভাবে সেখান থেকে কোনো রক্ত বের হলো না, বরং তপ্ত লাভা বের হতে শুরু করলো। ঠিক তখনই সেই সাদা শাড়ি পরা পিশাচি আবার দেখা দিল। তবে এবার সে রাসেলের শত্রু নয়। সে তার হাত বাড়িয়ে রিমনের বুক থেকে সেই পাথরটি টেনে বের করার ইশারা করল। রাসেল তার ছুরিটি পাথরটির নিচে ঢুকিয়ে এক ঝটকায় তা উপরে ফেলল। পাথরটি মাটিতে পড়তেই এক বিশাল বিস্ফোরণ হলো এবং পুরো নিশিপুরের মাটি ফেটে চৌচির হয়ে গেল। রাসেল দেখল তান্ত্রিক যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে, কারণ তার শক্তির মূল উৎসটি এখন রাসেলের পায়ের নিচে ধুলোয় মিশে গেছে। পাথরটি যখন রিমনের বুক থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ল, নিশিপুরের আকাশ বাতাস যেন এক নারকীয় আর্তনাদে ফেটে পড়ল।
তান্ত্রিকের শরীর এখন আর মানুষের মতো নেই, সেটি এখন বিশালাকার এক ছায়া দানবে পরিণত হয়েছে, যার হাজারো হাত। সে এক প্রচণ্ড হুঙ্কারে রাসেলের দিকে ধেয়ে এলো। রাসেল দেখল রিমনের শরীর নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে, কিন্তু তার বুক এখনো ধকপক করছে। রাসেলের হাতে কোনো অস্ত্র নেই, কেবল সেই লাল পাথরটি, যা এখন নিভে গিয়ে কয়লার মতো কালো হয়ে গেছে। তান্ত্রিকের সেই দানবীয় হাতগুলো যখন রাসেলের গলা চেপে ধরল, তখন রাসেল এক মুহূর্তের জন্য সেই সাদা শাড়ি পরা পিশাচিটিকে দেখতে পেল। সে ফিসফিস করে বলল, পাথরটা ভাঙো রাসেল, নিজের রক্ত দিয়ে অভিশাপ শেষ করো। রাসেল বুঝতে পারল এটাই শেষ পথ। সে তার নিজের হাতের তালু ছুরিতে চিড়ে খেলল এবং তাজা রক্ত মাখানো হাত দিয়ে সেই পাথরটি চেপে ধরল। তান্ত্রিকের সেই দানবীয় মূর্তিটি যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগল, কারণ রাসেলের রক্ত ছিল ত্যাগের প্রতীক, আর এই পাথরের শক্তি ছিল লোভের। এক প্রচণ্ড বিস্ফোরণে পুরো নিশিপুরের জঙ্গল সাদা আলোয় ঢেকে গেল। সেই আলোতে রাসেল দেখল জমিদার, তান্ত্রিক আর সেই পিশাচি সবাই ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে যাচ্ছে। দীর্ঘ 100 বছরের অভিশাপ এক সেকেন্ডে পুড়ে ছাই হয়ে গেল। দালানটি আর নেই, বনভূমি শান্ত হয়ে এলো, আর আকাশের সেই রক্তিম চাঁদটি ধীরে ধীরে তার স্বাভাবিক রূপ ফিরে পেল। পরের দিন ভোরে সূর্য যখন উঠল, নিশিপুরের সেই পোড়ো বাড়ির জায়গায় কেবল এক টুকরো ফাঁকা মাঠ পড়েছিল। সেখানে কোনো বাড়ি ছিল না, কোনো চিহ্ন ছিল না। রাসেল আর রিমনকে স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার করল। রিমনের জ্ঞান ফেরার পর সে কিছুই মনে করতে পারছিল না, কেবল তার হাতের তালুতে রয়ে গিয়েছিল সেই নীল পাথরের একটি অস্পষ্ট দাগ। রাসেল তার ভাঙা ক্যামেরাটা হাতে নিয়ে দেখল মেমোরি কার্ডটা এখনও অক্ষত আছে, কিন্তু তারা যখন সেই ফুটেজ চেক করল, সেখানে কেবল কুয়াশা আর অন্ধকারের মাঝে দুটি ক্লান্ত মানুষের লড়াই ছাড়া আর কিছুই দেখা গেল না। নিশিপুরের গল্পটি চিরকালের মতো রহস্যাবৃতই রয়ে গেল। রাসেল আর রিমন শহর অভিমুখে যাত্রা করল, কিন্তু গাড়ির রিয়ার ভিউ মিরারে রাসেল একবার তাকিয়ে দেখল পেছনের সিটে যেন সেই সাদা শাড়ির এক কোণ ক্ষণিকের জন্য দেখা দিয়ে আবার মিলিয়ে গেল। অভিশাপ কি সত্যিই শেষ হয়েছে, নাকি কেবল এক নতুন গল্পের শুরু হলো? গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভয় লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আপনাদের লাইক আর কমেন্টই আমাদের অনুপ্রেরণা। গল্পটা ভালো লাগুক বা না লাগুক, দুটো ক্ষেত্রেই একটা কমেন্ট করে জানাবেন, যেন আমরা আরও ভালো নতুন ভূতের গল্প আনতে পারি। আল্লাহ হাফেজ।